আকৃতি এমনই হয়েছে যে তাকে একজন গর্ভবতী মহিলার মতো দেখাচ্ছে। কিন্তু এ কিভাবে সম্ভব যখন কোনো ছেলে আমাকে স্পর্শই করেনি? তার দুর্বল শরীর নিয়ে শত চেষ্টা করেও চাদর মুড়ি দেওয়া লোকটাকে আটকাতে পারে না। এরকম একটা কাণ্ড করে বসে আছে, তখন বলছে এই অবৈধ বাচ্চাকে আমার নাম দিতে হবে। অমৃতা, তুমি শুনছো আমার কথা? কি আমার পেটের এমন অবস্থা কি করে হলো? আমার পেট হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? সদ্য 18 পেরোনো অমৃতার সোহম চ্যাটার্জির সাথে বিয়ে হয় এবং বিয়ের পরপরই সোহম কলকাতা চলে যায়। কিন্তু সকালে যখন অমৃতা চোখ খোলে তখন সে তার পেটের আকৃতি দেখে রীতিমতো চমকে যায়। তার পেটের আকৃতি এমনই হয়েছে যে তাকে একজন গর্ভবতী মহিলার মতো দেখাচ্ছে। আরে বোন, তুমি তো বেশ সুপার ফাস্ট সব কাজ করছো দেখছি। গতকালই তোমার বিয়ে হলো আর আজই তুমি গর্ভবতী হয়ে গেলে। বাহ! না, এ কখনোই সম্ভব নয়। আমি কিভাবে গর্ভবতী হব? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আহারে, আমি বলি কি, তোমার ছোট্ট মনের ওপর এত বেশি চাপ দিও না বোন। যাই হোক, মা তোমার ভালোই করেছেন। তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমার মা তোমাকে এমন একটা ওষুধ দিয়েছিল যেটা খেয়ে তুমি এরকম মোটা আর কুৎসিত হয়ে গেছো। আর তোমার গর্ভবতী হওয়ার জন্য যে কত আগে থেকেই কত মানুষের পরিশ্রম মিশে আছে তা কি আর তুমি জানো? কিন্তু এ কিভাবে সম্ভব যখন কোনো ছেলে আমাকে স্পর্শই করেনি? তখন আমি কেমন করেই বা গর্ভবতী হতে পারি? বোন মনানের কথা অমৃতা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তাই সে তড়িঘড়ি ডাক্তারের কাছে গেল। কিন্তু সেখানে ডাক্তার তাকে যা বলল তা শুনে সে রীতিমতো চমকে গেল। অমৃতা, তুমি শুনছো আমার কথা? তুমি মা হতে চলেছ অমৃতা। ডাক্তারের কথাগুলো শোনা মাত্রই 18 বছর বয়সী অমৃতার দুর্বল চোখ দুটো খুলে গেল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা অমৃতা বুঝতে পারছিল না কিভাবে সে গর্ভবতী হতে পারে। অমৃতা যতটা হতবাক, তার বাবাও ততটাই স্তম্ভিত হলেন। ডাক্তারের কথা শুনে তিনি অমৃতার ওপর প্রচন্ড রেগে গেলেন। ওর মতো কুৎসিত মেয়েকে কেউ বিয়ে করতে রাজি ছিল না। শুধুমাত্র আমার এই প্রতিপত্তি দেখে চ্যাটার্জি পরিবার তোকে তাদের ঘরের বউ করতে রাজি হয়েছিল। আর আর তুই কিনা আমার সমস্ত মান সম্মান আজ ধুলোয় মিলিয়ে দিলি। গতকালই তো তোর বিয়ে হয়েছে আর আজ এসে তুই জানাচ্ছিস তুই গর্ভবতী। সোহম তো বিয়ের পরেই দিল্লি চলে গিয়েছিল, তাহলে এসব কি করে সম্ভব হলো? বিয়ের আগে কি তাহলে তোর সঙ্গে সোহমের দেখা হয়েছিল? না বাবা, আমি গতকালই প্রথম সোহমকে দেখেছি এবং সে আমার দিকে তাকায় পর্যন্ত নি। আমাকে স্পর্শ করার কথা তো আসেই না। নির্লজ্জ কোথাকার! তাহলে কোথা থেকে এমন কাণ্ড ঘটেছে শুনি? তুই মোটা হওয়ার জন্য আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, এবং এখন আমি আবারই নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। যদি সোহম আর ওর পরিবার এই খবরটা জানতে পারে তাহলে আমি তাদের কি উত্তর দেব? আমি কিছু ভুল করিনি বাবা। আমি বুঝতে পারছি না কিভাবে এইসব হয়েছে। গত 4 মাস ধরে এসব নোংরামি চলছে আর তুই এখন আমাকে এসব বলতে এসেছিস? সত্যি করে বল এটা কার পাপ? অনেক কষ্টে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেয়েছি, এখন আবার তোর জন্য নতুন করে বিপদে পড়তে চাই না। বাবার এই কথাগুলো শুনে অমৃতা অঝোর ধারায় কাঁদতে শুরু করে। বাবা, তুমি বিশ্বাস করো বাবা, গত 4 মাসে আমি ঘর থেকেও কোথাও বের হইনি। আর ঠিক তখনই অমৃতার বাবার ফোনে সোহমের দাদুর ফোন আসে। কিছু মনে করো না, আমি অমৃতার গর্ভাবস্থার কথা জানতে পেরেছি। তুমি চিন্তা করো না, এই সন্তান সোহমের পিতৃ পরিচয়ই বড় হবে, সেই দায়িত্ব আমার। আমি কোনো অবস্থাতেই সোহম আর অমৃতার ডিভোর্স হতে দেব না। সোহমের দাদু সেই সময় অমৃতার বাবাকে পরামর্শ দেয় অমৃতার ডেলিভারি হওয়া পর্যন্ত সে তার বাবার বাড়িতেই যেন থাকে। তা হলেই একমাত্র এই খবর গোপন রাখা সম্ভব। আর সোহমও আগামী 5 মাস কলকাতাতে থাকবে, কাজে সোহমের থেকেও বিষয়টা লুকিয়ে রাখা যাবে। অমৃতার বাবাও ঠিক তাই করলেন যেভাবে সোহমের দাদু তাকে বলেছিলেন। কিন্তু অমৃতার বাবা প্রদ্যুৎ কিছুতেই বুঝতে পারলেন না কিভাবে সোহমের দাদু এই গর্ভাবস্থার কথা জানতে পারলেন।
এবং তাকে কেনই বা বললেন যে অমৃতার গর্ভে বড় হওয়া নিষ্পাপ এই শিশুটির নাম সোহমের নামেই হবে? পরের দিন অমৃতার বাবা বাড়িতে লাগানো সমস্ত সিসিটিভি ক্যামেরা থেকে গত 5 মাসের ফুটেজ থেকে সত্যিটা জানতে পেরে রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। তার মানে অমৃতা সত্যি কথা বলছিল? সত্যি তো, গত 5 মাসে কোনো ছেলে এ বাড়িতে আসেনি, অমৃতাও বাড়ির বাইরে যায়নি। অমৃতার গর্ভাবস্থার খবরটা তার বাবার জন্যই গোপন রাখা সম্ভব হয়েছিল। অমৃতা তার গর্ভাবস্থায় প্রায় সবকিছুই ভুলে গিয়েছিল। কারো সাথে দেখা করতো না, না কারোর সঙ্গে কথা বলতো। এমন অবস্থায় একদিন অমৃতা তার বাড়ির বাইরের বাগানে পাইপ দিয়ে গাছে জল দিচ্ছিল। হঠাৎই পায়ের তলায় কিছু একটা নড়াচড়া অনুভব করলো সে। কিছু বোঝার আগেই তার বাড়ির প্রধান ফটক থেকে একটা স্পোর্টস বাইক এসে ঢুকলো। এই ছেলেটিকে দেখেই অমৃতার মনে ভয় আর উত্তেজনা শুরু হলো। তার হার্টবিট প্রবল বেড়ে গেল। এই ছেলেটি অন্য কেউ নয়, অমৃতার স্বামী সোহম চ্যাটার্জি। তুমি কিন্তু তোমার তো 5 মাস পরে আসার কথা ছিল, তাই না? সোহমকে নিজের সামনে দেখে ভয়ে আতঙ্কে অমৃতার হার্টবিট বেড়ে গেল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সোহম ঘৃণা ভরা চোখে এক দৃষ্টিতে অমৃতার দিকে তাকিয়ে রয়েছে। দীর্ঘ সময়ের নিস্তব্ধতা ভেঙে সে বলল, নির্লজ্জতার সীমা তো ছাড়িয়ে গেছো দেখছি। উল্টে তুমি কিনা আমাকে প্রশ্ন করছো। অমৃতাকে দেখে সোহম রাগে দুঃখে তার ঠোঁট দুটো চেপে রইল আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মাটিতে থুতু ফেলে নিজের রাগের প্রকাশ ঘটালো। সোহমের এই রূপ দেখে হঠাৎ করেই অমৃতা ক্লান্তি বোধ করে। সে যেন তার নিজের পায়ে আর দাঁড়াতে পারছে না, তার নিজেকেই এখন একটা মস্ত বোঝা বলে মনে হচ্ছে। ঠিক সেই সময়ে অমৃতার বাবা প্রদ্যুতের গাড়ি এসে ব্রেক কষে বাড়ির দালানে। প্রদ্যুৎ দ্রুত গাড়ি থেকে নেমে সোহমের কাছে এলেন। এসে গেছো বাবা? তুমি এমন হঠাৎ করে জানালে যে তুমি আসছো। কলেজে কি ছুটি শুরু হয়েছে? 4টে মাস পরে এসেছি, তাই বলে এমন করে আপনার জামাইকে আদর আপ্যায়ন করবেন? আচ্ছা, দেখে যা মনে হচ্ছে এখানে তো অনেক কিছুই বদলে গেছে। সোহম অমৃতার স্ফীত পেটের দিকে